68.91%, জিপিএ 5 38,726, শীর্ষে সিলেট, ফল বিপর্যয় কুমিল্লায়। সেবার মনোভাব নিয়ে কাজ করতে প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর। 14 ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল জনপ্রশাসন পদক। আদালতের আদেশ উপেক্ষা করে গাজীপুরের কালীগঞ্জে কৃষি ও বনভূমি উজাড় করছে রাজুক, ভয়াবহ হুমকিতে পরিবেশ। এবং বন্যার পর চরম দুর্ভোগে লালমনিরহাট ও সিরাজগঞ্জ, জামালপুরবাসী, গবাদি পশুর খাদ্য সংকট, কর্মহীন নদী পাড়ের মানুষ। আসসালামু আলাইকুম, স্বাগত RTV রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জিদা হক। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার ও জিপিএ 5 দুটোই কমেছে। পাশের হার 68.91%, আর জিপিএ 5 পেয়েছে 37,967 জন। সবচেয়ে খারাপ ফলাফল করেছে কুমিল্লা বোর্ড, আর বিজ্ঞানের শিক্ষার্থীরা ভালো করলেও খারাপ করেছে মানবিকের শিক্ষার্থীরা। সকালে ফলাফল হাতে পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পাশের হার নয়, যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠাই মুখ্য। আর শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পাশের হার কমায় বিস্মিত নন তিনি। রুহুল আমিন তুহিনের সহায়তায় জানাচ্ছেন নাজিব ফরাইজি। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর বাঁধ ভাঙা উল্লাসে মাতেন শিক্ষার্থীরা। 8টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে 11,63,370 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে 8,01,711 জন। পাশের হার 68.91%, যা গেল বছরের চেয়ে 5.79% কম। জিপিএ 5 পেয়েছে 37,967 জন শিক্ষার্থী। গেল বছর এ সংখ্যা ছিল 58,276। বোর্ডগুলোর মধ্যে পাশের হার সবচেয়ে বেশি কারিগরি বোর্ডে 81.33%, সবচেয়ে কম কুমিল্লায় 49.52%। এছাড়া ঢাকা বোর্ডে 69.74, রাজশাহীতে 71.30, যশোরে 70.02, বরিশালে 70.08, সিলেটে 72.00, দিনাজপুরে 65.44, চট্টগ্রামে 61.09 এবং মাদ্রাসায় 77.02% পাশ করেছে। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, 3টি গ্রুপের মধ্যে সবচেয়ে খারাপ করেছে মানবিক, ইসলাম শিক্ষা ও সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা। পাশের হার 58.14%, আর জিপিএ 5 পেয়েছে 1,726 জন। অথচ বিজ্ঞান ও গার্হস্থ্য বিভাগে পাশের হার 83.14%। এ বিভাগ থেকে জিপিএ 5 পেয়েছেন 28,935 জন। আর ব্যবসা শিক্ষায় পাশের হার 69.65%। জিপিএ 5 পেয়েছে 2,581 জন। তবে সবচেয়ে খারাপ করেছে কুমিল্লা বোর্ডের মানবিক, ইসলাম শিক্ষা ও সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা। অকৃতকার্য হয়েছেন 61.62% শিক্ষার্থী। এবার শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা 316টি কমে হয়েছে 532টি, আর একজনও কৃতকার্য হয়নি এমন প্রতিষ্ঠানের সংখ্যা 47টি বেড়ে দাঁড়িয়েছে 72-এ। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, নতুন পদ্ধতিতে যথাযথভাবে উত্তরপত্র মূল্যায়নের কারণে এমন ফলাফলে যা হবে তাতে বিস্মিত হওয়ার কিছু নেই। আমরা সঠিক মূল্যায়নটাই আমরা করতে পারছি এবং সেটা আমাদের 4 বছরের গবেষণার ফলে এই জায়গায় আমরা এসেছি এবং আমাদের শিক্ষকরা সেই জায়গায় আমরা আনতে পারছি। তবে কুমিল্লা বোর্ডের পাশাপাশি মানবিক, ইসলাম শিক্ষা ও সঙ্গীত বিভাগে ফলাফল বিপর্যয়ের কারণ জানাতে পারেননি শিক্ষামন্ত্রী। বলেন, এ নিয়ে তদন্ত হবে। পরীক্ষার ফলাফল এর আগে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী। আনুষ্ঠানিকভাবে পরে বোর্ড চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। পাশের হার বিচার না করে পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের যে আগ্রহ বাড়ছে তা মূল্যায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমাদের যেমন পরীক্ষার রেজাল্ট হয়, এই কত পাস হলো, ফেল হলো, কি হলো, আমাদের পত্রপত্রিকা নানা কথা লিখতে থাকে, তো তারা ভুলে যান যে আমরা সরকার গঠন করার আগে কত % পাস করতো, আর ধীরে ধীরে তার পার্সেন্টেজ কত বেড়েছে।
আর শিক্ষার একটা পরিবেশ সুন্দর থাকবে, শিক্ষার্থীরা লেখাপড়া করবে মনোযোগ দিয়ে এবং সেই সাথে সাথে নিজেদেরকে গড়ে তুলবে একটা উপযুক্ত নাগরিক হিসেবে। ছেলেমেয়েদের লেখাপড়ার প্রতি আরও বেশি মনোযোগী হয়েছে, পড়াশোনা করবে। পাস করার জন্য প্রত্যেক ছেলেমেয়ের আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে এবং ভালোভাবে পড়তে হবে, পড়াশোনায় মন দিতে হবে। পরে লালমনিরহাট জেলা ও ছিটমহলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থী সকলের প্রতি আমার দোয়া। রাজীব ফরাইজি, RTV, ঢাকা। এদিকে ফল প্রকাশের পর আনন্দ উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। খুশির জোয়ার বয়ে যায় রাজধানীর কলেজগুলোতে। তবে এবার পাশের হার ও জিপিএ 5-এর সংখ্যা কম হওয়ায় অনেক শিক্ষার্থী হতাশ। আতিকা রহমানের রিপোর্ট, সহযোগিতা করেছেন মাসুদ মুস্তাহিদ ও সুরায়া মুন্নি। এভাবেই নেচে গিয়ে ফল প্রকাশের দিনটিকে স্মরণীয় করে রাখল শিক্ষার্থীরা। একদিকে উচ্চ মাধ্যমিকের গণ্ডি সফলভাবে শেষ করার খুশি, অন্যদিকে উচ্চশিক্ষার হাতছানি, দুই মিলে শিক্ষার্থীদের বাঁধভাঙা আনন্দ। আলহামদুলিল্লাহ এ প্লাস পাইছি, অনেক খুশি। শঙ্কিত ছিলাম যে এ প্লাস আসে কিনা আমার, সো আলহামদুলিল্লাহ এ প্লাস এসেছে, আই এম ভেরি হ্যাপি। খুশিটা আসলে বলে বুঝাইতে পারতেছি না, আমি আশার মতো একটা রেজাল্ট পেয়েছি। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীরা জানালেন নিজেদের পরিশ্রম, শিক্ষকদের ভূমিকা ও বাবা মায়ের অবদানে এই সাফল্যের ধারা অব্যাহত রেখে যেতে চায় বহুদূর। আজকে অনেক আনন্দিত, জিপিএ 5 পেয়েছি, অনেক খুশি লাগছে। খুবই খুশি, আর ভবিষ্যতে ডাক্তার হওয়ার খুব ইচ্ছা। তবে এই আনন্দ উল্লাসের মাঝেও অনেকের মধ্যে ছিল হতাশার সুর। জিপিএ 5 না পাওয়া শিক্ষার্থীরা বলছেন নতুন পদ্ধতিতে খাতা মূল্যায়ন করায় অনেকেরই আশানুরূপ ফল হয়নি। এবারের রেজাল্ট অনেকটা খারাপ হয়েছে আগের বারের থেকে। তার কারণ মূলত হলো যে আমাদের একটা সৃজনশীল বাড়ায় দেওয়া হয়েছে 60টা। ফার্স্ট ইয়ার থেকে অনেক ভালোভাবে পড়তে হয়েছে, একদম বেসিকগুলো। এবার কোয়েশ্চেন অনেক টাফ ছিল। সন্তানদের ফলাফলে সন্তোষের পাশাপাশি সৃজনশীল সিলেবাসে পরিবর্তন ও খাতা দেখার নতুন পদ্ধতি নিয়ে সমালোচনা করেছেন অভিভাবকরাও। আমাদের কলেজ সবসময় ভালো করে, সেই ক্ষেত্রে আমাদের এবারের রেজাল্ট গত 10 বছরে এরকম রেজাল্ট হয়নি। মূল্যায়নটা এরকম হওয়াতেই রেজাল্টটা খারাপ হচ্ছে, সারা বাংলাদেশেই খারাপ। অধ্যক্ষরা বলছেন এবার পরীক্ষার খাতা দেখার নতুন মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে শিক্ষার্থীদের পাঠদান পদ্ধতিতে পরিবর্তন আনা হবে। সৃজনশীলে করা হয়েছে 70 আর বহু নির্বাচনীতে করা হয়েছে 30। কাজে এক্ষেত্রেও ফলাফল বিপর্যয় খানিকটা ভূমিকা রেখেছে। আমি বলব মূল্যায়ন পদ্ধতি যেহেতু একটু পরিবর্তন হয়েছে, সেজন্য ফলাফল একটু পরিবর্তন হয়েছে। ভবিষ্যতে আমাদের ছাত্ররা এই মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অবগত হবে এবং আরো ভালো করবে। আদমজী ক্যান্টনমেন্ট ও শহীদ আনোয়ার গার্লস কলেজের শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল করেছেন। কলেজ দুটির পাশের হার 99.86%। অন্যদিকে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে 12টি ক্যাডেট কলেজ। মোট 601 জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছেন 578 জন। আর ঢাকা বোর্ডে হামদর্দ পাবলিক কলেজে পাশের হার 100%। জিপিএ 5 পেয়েছেন 61 জন। আতিকা রহমান, RTV, ঢাকা। পুলিশের টিয়ার শেলের আঘাতে তিতুমির কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান চোখ হারানোয় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত রাজধানীর সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী ও বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। আমরা উদ্বিগ্ন আছি এই বিষয়গুলো নিয়ে, যে আমরা মোটেই তা না। আজকে সকালে মাননীয় প্রধানমন্ত্রী সহ এবং তার অফিসের কর্মকর্তা, আমাদের সচিব মহোদয় সহ আমরা আলোচনা করেছি। বিশ্ববিদ্যালয় নিজেই আগ্রহী হয়ে নিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের আইন আমরা 100% টাকা দিই, ক্ষমতা আমাদের 0%। আমরা জোর করে বলতে পারি না, যার ফলে আমরা তাকে রিকোয়েস্ট করছি এবং আমরা আশা করি যে এটার সমাধান করা হবে। আমরা খুবই দুঃখিত যে আমাদের একজন শিক্ষার্থী তার চোখ নষ্ট হয়েছে এবং আমাদের অন্য কর্মকর্তারা গেছিলেন, গেলে তো সবাই চেনে না। আমি অন্য কাজে ছিলাম, ফলাফলের জন্য সারা রাত ধরে আমাদেরকে প্রস্তুতি নিতে হয়েছে। আমরা অবশ্যই তার খোঁজখবর নিব, চেষ্টা করব। এবার অন্যান্য প্রসঙ্গ। জনপ্রশাসনমূলক কাজে যাতে কোনো অপশাসন স্থান না পায় সেজন্য প্রশাসনিক কর্মকর্তাদের সতর্ক থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসন পদক 2017 প্রদান অনুষ্ঠানে এই নির্দেশনা দেওয়া হয়। এ সময় সেবার মনোভাব নিয়ে কাজ করতে প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মারুফ রেজা রিপোর্ট। সরকারি কর্মকর্তাদের কাজের স্বীকৃতি, প্রেরণা আর উৎসাহ যোগাতে গেল বছর থেকে জনপ্রশাসন পদক শুরু করে সরকার। সেই ধারাবাহিকতায় এবছর জাতীয় ও মাঠ পর্যায়ের 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পদকে ভূষিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, একটি সুনির্দিষ্ট উন্নয়ন নীতিমালা নিয়ে কাজ করছে সরকার। সেই নীতিমালা বাস্তবায়নে প্রশাসনিক কর্মকর্তাদের সেবার মনোভাব নিয়ে কাজ করার তাগিদ দেন তিনি। আমরা চাই এই বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে দক্ষিণ এশিয়ায় প্রতিষ্ঠিত হবে। কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র যেন এখানে স্থান না পায়, যার খেসারত বাঙালি জাতিকে বারবার দিতে হয়েছে। কোনো অপশাসন দুঃশাসন যেন জায়গা না পায়। প্রজাতন্ত্রী যারাই কর্মরত তারাই জনগণের সেবক, জনগণের খাদেম। দায়িত্বের বাইরে নিজেদের উদ্ভাবনকেও কাজে লাগানোর পরামর্শ দেন শেখ হাসিনা। সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকার কারণে আজকে সত্যিকারভাবে উন্নয়নটা জনগণের দৌড়গোড়ায় পৌঁছাতে পারছে, উন্নয়নটা দৃশ্যমান হচ্ছে এবং দেশের মানুষের ভিতরে একটা আস্থা বিশ্বাস ফিরে এসেছে। এই আস্থা বিশ্বাস যেন মানুষের মনে থাকে এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে, সেদিকে সকলকেই লক্ষ্য রাখতে হবে এবং যে কোনো প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে হবে। সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ বাড়ায় বা শিক্ষার জন্য শিক্ষা বাড়ায়। মারুফ রেজা, RTV, ঢাকা। আদালতের আদেশ উপেক্ষা করে গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউনিয়নের বড়কাউ ও পাড়াবর্থা মৌজার 4টি গ্রামের বিস্তীর্ণ কৃষি জমি ও বনভূমি উজাড় করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এতে একদিকে যেমন ধ্বংস হচ্ছে বনভূমি, তেমনি হুমকির মুখে পড়ছে পরিবেশ। এভাবে পরিবেশ ধ্বংস করে নগর সম্প্রসারণের কোনো যৌক্তিকতা নেই বলে দাবি করেন পরিবেশবিদরা। পরিবেশের হুমকি নিয়ে সোহেল রানার ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব ছবি তুলেছেন নিহার নন্দী। পরিবেশ সচেতনতামূলক এই কার্টুনের মতোই নির্বিচারে উজাড় হচ্ছে বনভূমি। মানুষের অতিরিক্ত চাহিদা পূরণ করতে হচ্ছে নগরায়ন, কাটা হচ্ছে গাছ, দখল হচ্ছে আবাদি জমি, যার শেষ পরিণতি ভোগ করতে হবে মানুষকেই। পূর্বাচল নতুন শহর প্রকল্প বাস্তবায়নের নামে 2002 সালে রাজুক গাজীপুরের নাগরী ইউনিয়নের 2টি মৌজার বড়কাউ ও পাড়াবর্থা গ্রামের জমি হুকুম দখল করে প্লট তৈরির কাজ শুরু করে। অধিগ্রহণকৃত এ জমির 4 ভাগের 3 ভাগে ছিল ঘন ও মিশ্র বনভূমি, আর উঁচু ভূমি ও শালবনের পরিমাণ ছিল 1300 একর। বিভিন্ন রকমের আম, জাম, কাঁঠাল, তারপরে ফলজ গাছ। এখন তো মনে করেন মাটি কেটে নিচ্ছে, এখন ফসলই হয় না, মরুভূমি করে লিছে। তবে এ এলাকায় এখন আর আবাদি জমি ও বনভূমি খুঁজে পাওয়ার উপায় নেই। গাছপালা কেটে বালু দিয়ে জমি ভরাট করায় এলাকাটি এখন ধুধু মরুভূমি। আর কৃষি নির্ভর এলাকায় মানুষ ভূমি হারিয়ে অনেকে এখন বেকার। এলাকার মানুষ সবাই চাষাবাদ করতো, রাজুকে জমি নিছে, জমি নেওয়ার পরে তো আর চাষাবাদের জমি নেই। এগুলিতে খাল কেটে বিনাশ করে লাগছে। বছর ঘরে ভাত খাইতাম, আর এই সমস্ত ফসল টুকটাক ফসল করতাম, তরকারি বেচতাম, দুগাহাদাই বাটি খাইতাম, বাস। পরিবেশবিদদের মতে নতুন উপশহরের নামে স্বয়ং রাজুকই পরিবেশ ধ্বংসে মেতেছে। আইন তো মানছেনই না, বরং হাইকোর্টের আদেশকেও বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। কিন্তু রাজুকের পূর্বাচল প্রকল্পের যেই অংশ পাড়াবর্থা এবং বড়কাউ মৌজায় হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের তীব্র আপত্তি। জাতির কাছে আমাদের মুখ দেখানোর উপায় থাকবে না যদি এমন সাংঘাতিক একটা গড় এলাকা সমতল করে রাজুক প্লট বানায়। পরিবেশগত ছাড়পত্র ছাড়াই তারা এই প্রকল্প গ্রহণ করেছে। মানুষের বাসস্থানের চাহিদা মেটাতে নগরায়ন হতেই পারে, তাই বলে পরিবেশ ধ্বংস করে এমন নগরায়নের যৌক্তিকতা কতটুকু? রাজুক এই কাজ দীর্ঘদিন ধরে করে আসছিল এবং আমি বিশ্বাস করতে কষ্ট হয় যে এখনও যখন প্রবলভাবে মানসিকতা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে, সরকার প্রধান থেকে শুরু করে মহামান্য আদালতের সর্বোচ্চ আদালত থেকে রায় দেওয়া আছে, সত্যিকার অর্থে বারংবার এই অন্যায় কাজ করে পার পাওয়ার কারণেই সরকারি সংস্থাগুলো এখন নিজেরাই দানবে পরিণত হয়েছে, রক্ষক হয়েছে ভক্ষক। তবে এ বিষয়ে রাজুকের বক্তব্য জানতে বারবার চেষ্টা করেও কর্তৃপক্ষের কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সোহেল রানা, RTV, ঢাকা। বন্যার পর চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন লালমনিরহাটের তিস্তা পাড়ের মানুষ। খাবার সংকট ও কাজ না থাকায় জেলার আদিতমারি, হাতীবান্ধা ও সদর উপজেলার আধা লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছেন। এদিকে সিরাজগঞ্জে বন্যায় 7টি উপজেলায় কৃষি খাতে 100 কোটি টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে বন্যার পানি নেমে গেলেও কর্মহীন আর গবাদি পশুর খাদ্য সংকটের কারণে থমকে আছে জামালপুর জেলার নদী তীরবর্তী মানুষের জীবন। প্রতিনিধিদের তথ্য ছবিতে ওভি ইসলামের রিপোর্ট।
লালমনিরহাটের 3টি উপজেলা অদিতমারি, হাতীবান্ধা ও সদরের বেশ কয়েকটি গ্রামে বন্যার পানি ঢুকেছিল। ঘরবাড়ির পাশাপাশি ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন হাজারো মানুষ। এখন বাসায় ভিতর বুদ্ধি নেই, জমা জমি নেই, থইবি কোথায়, খাইবি কোথায়, বাড়ি ঘর কোথায় নিয়ে যাব কোনো চিন্তা ভাবনা করে পাইতেছি না। আমরা এখন কোথায় যাব, কিভাবে চলবো সেটা সেই উপর আল্লাহ জানে। এদিকে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে মহিষখোঁচা ইউনিয়নে শহর রক্ষা বাঁধে তিস্তার ভাঙন তীব্র আকার ধারণ করেছে। টাকা বিতরণ করছি, চাউল 10 কেজি করে বিতরণ করছি। জেলা প্রশাসন আশ্বাস দিয়েছে যত প্রকারের সহযোগিতা করার সহযোগিতা দিয়েছে। জেলা কৃষি অফিসের তথ্য মতে সিরাজগঞ্জ জেলার গাজীপুর, বেলকুচি, চৌহালি সহ 7টি উপজেলায় 15,606 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। ধান তোলা যাওয়ার পরে পাট বুঝলাম, পাট আমার এই যে খালি মাথার তলান আছে, এই জায়গা আছে, তাছাড়া আমার সব তলায় আছে। সরকার যদি কোনো অনুদান দেয়, কোনো ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেয়, তাহলে আমরা ক্ষতি দুইটা এসেছিলাম। ক্ষতি পুষিয়ে দিতে কৃষকদের পাশে দাঁড়িয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মন্ত্রণালয় কর্তৃক পুনর্বাসন যদি আমাদের এখানে বরাদ্দ দেয়, তাহলে পরবর্তীতে আমরা এই পুনর্বাসন বাস্তবায়ন ও কৃষকদের সহযোগিতার জন্য। অন্যদিকে জামালপুর জেলার কৃষকরা জমিতে আবাদ করেছিল পাট, সবজি ও আউশ ধান, সেই সঙ্গে রোপণ করেছিল আমনের বীজতলা। কিন্তু 2 সপ্তাহের বন্যায় ভেসে গেছে সবই। ইনভাইস নাগাইছিলাম, তোলাই গেল, সরকার যদি কোনো ইনটিন দেয় তাহলে আবার নাগাতে পারবো, নাগাতে পারবো না। বন্যার পানি ধান খায় গেল, রোয়া ধান খায় গেল, পরিবার নিয়ে কই যেমন কি সমাচার তো খুব অভাব পড়ছে। বন্যায় ফসলের ব্যাপক ক্ষতির কথা জানালেন জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। আমরা পানিটা একটা পর্যায়ে চলে আসলে, কমে গেলে আমাদের উপজেলা পর্যায়ে এবং অন্যান্য ইয়ের থেকে আমরা এগুলো অ্যাসেস করব এবং প্রকৃত ক্ষতি নিরূপণ করব এবং কৃষকদের একটা তালিকা আমরা করব এবং এই পর্যায়ে আমরা সরকারের তরফ থেকে যতটুকু তাদের সাহায্য এবং সহযোগিতা করা দরকার সরকার করবে। বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষগুলো আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। সরকার দ্রুত তাদের পুনর্বাসনের উদ্যোগ নেবে আশা করছেন দুর্গতরা। অভি ইসলাম, RTV। এবার মিল্ক ভিটে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য